গণেশপুর গ্রাম আজ এক গভীর শোকের ছায়ায় ঢাকা। গ্রামের সবথেকে পরোপকারী মানুষ রহমত আজ মৃত্যুর মুখোমুখি। দিনরাত এক করে কাজ করা রহমত হঠাৎ এমন এক অজানা রোগে আক্রান্ত হয়েছে যে গ্রামের কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছে না। গ্রামের প্রবীণ এবং অভিজ্ঞ কবিরাজ মশাইও আজ অসহায় বোধ করছেন। রহমতের পরিবার ডুকরে ডুকরে কাঁদছে, তাদের আশা যেন প্রদীপের শেষ শিখার মতো কাঁপছে। কবিরাজ মশাই, আর পারছি না, বড় যন্ত্রণা। আমার সন্তানদের দেখবেন। ওগো, অমন কথা বলো না। কবিরাজ মশাই, আপনি কিছু একটা করুন। আপনাদের পায়ে পড়ি, ওনাকে বাঁচান। আমি আমার সারা জীবনের অর্জিত জ্ঞান দিয়ে চেষ্টা করেছি মা, কিন্তু এই বিষ জ্বর সাধারণ কোনো ওষুধে সারার নয়। রহমতের নাড়ি ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। এখন একমাত্র অলৌকিক কিছু বা স্বয়ং ঈশ্বরের দয়া ছাড়া ওকে বাঁচানো অসম্ভব। তবে থামলেন কেন কবিরাজ মশাই? কোনো কি পথ আছে? আপনি জানেন রহমত আমাদের গ্রামের জন্য কত কি করেছে। ওকে এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না। আপনি যে কোনো উপায়ের কথা বলুন, আমি তা করব। পথ একটা আছে বচু, কিন্তু সেটা বলতেও ভয় লাগে। এই গ্রাম থেকে অনেক দূরে যে অন্ধকার জঙ্গল আছে, যার কথা মানুষ মুখে আনতেও ভয় পায়, সেখানে পাহাড়ের গহীনে এক বিশেষ নীল মরণ বাঁচন ফুল ফোটে। সেই ফুলের নির্যাস যদি রহমতের মুখে আজ রাতের মধ্যে দেওয়া যায়, তবেই ও বেঁচে উঠবে। কিন্তু সেই জঙ্গল বড়ই ভয়ঙ্কর। সেখানে বুনো জানোয়ার আর নিষ্ঠুর ডাকাতদের বাস। সেখানে যে যায় সে আর ফিরে না। জঙ্গলের নাম শুনেই উপস্থিত গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হল। সবাই জানে ওই জঙ্গলে যাওয়ার অর্থ হল নিশ্চিত মৃত্যু। কিন্তু বচুপাল দমে যাওয়ার পাত্র নয়। তার চোখে রহমতের সন্তানদের মুখগুলো ভাসছে। সে জানে ভয় পেয়ে বসে থাকলে একটি প্রাণ অকালে ঝরে যাবে। কবিরাজ মশাই, আপনি রহমতের পাশে থাকুন, ওর মাথায় জলপটি দিন আর ওকে সাহস দিন। আমি যাচ্ছি সেই নীল মরণ বাচন ফুল আনতে। রহমতকে আমি কিছুতেই মরতে দেব না। যমরাজকেও আজ আমি খালি হাতে ফেরাবো। পাগল হয়েছিস বচু, ওই জঙ্গলে কত বাঘ ভাল্লুক আছে। আর ডাকাত সর্দার কালু খাঁর নাম শুনিসনি? ও মানুষকে জ্যান্ত পুঁতে ফেলে। বাঘ ভাল্লুককে আমি ভয় পাই না, আর কালু খাঁর জন্য আমার এই মগজটাই যথেষ্ট। আশীর্বাদ করবেন সবাই। বৌদি, আপনি কাঁদবেন না, আমি ফিরে আসছি। শোনো বুচু, জঙ্গলের উত্তর দিকে যে পাথুরে জমি আছে, ঠিক সেখানেই এই গাছটি পাওয়া যায়। এটি দিনে দেখতে সাধারণ ঝোপের মতো হলেও রাতে হীরের মতো উজ্জ্বল নীল আলো ছড়ায়। সাবধানে যেও বাবা, সময় কিন্তু খুব কম। ঠিক আছে কবিরাজ মশাই, আমি চললাম। সূর্য ডোবার আগেই আমাকে জঙ্গলে পৌঁছাতে হবে। বচুপাল কবিরাজ মশাইয়ের দেওয়া দিকনির্দেশনা মেনে জঙ্গলের গহীনে প্রবেশ করল। জঙ্গলটা সত্যিই গা ছমছমি। বড় বড় বটগাছের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে দিনের বেলাতেও সেখানে সন্ধ্যার অন্ধকার। পচা পাতার গন্ধ আর বুনো জানোয়ারের গর্জনে বুক কেঁপে ওঠে। বচুপাল সাবধানে এগোচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে 4-5 জন ভয়ঙ্কর চেহারার ডাকাত রামদা আর লাঠি হাতে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল। সর্দার, দেখুন, এই কালবেলায় জঙ্গলে এক তাজা মুরগি চলে এসেছে। আজ তো ভোজ হবে। এই ছোকরা, জানের মায়া থাকলে যা আছে সব বের কর। সোনার আংটি, টাকা পয়সা যা আছে জলদি দে। আরে ভাই, আপনারা এখানে? আমি তো গত 2 ঘন্টা ধরে আপনাদেরই খুঁজছি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে শেষ পর্যন্ত আপনাদের দেখা পেলাম। আপনারা তো আমার মুশকিল আসান করে দিলেন। আমাদের খুঁজছিলি? মরার খুব শখ হয়েছে বুঝি? আমাদের হাতে রামদা দেখছিস না? বচু জানত যে এই পরিস্থিতিতে শক্তি খাটালে হিতে বিপরীত হবে। ডাকাতরা সংখ্যায় বেশি এবং সশস্ত্র। তাই সে তার চিরচেনা বুদ্ধির থলি থেকে এক নতুন ও মোক্ষম চাল বের করল। আরে ভাই, আমার কাছে এখন টাকা পয়সা থাকলে কি আর আমি এই জঙ্গলে একা আসতাম? আমি এখানে যা খুঁজতে এসেছি সেটা যদি আপনারা পান, তাহলে আপনাদের এই ডাকাতি করা ছেড়ে দিয়ে রাজার হালে থাকতে পারবেন। আপনারা কি জানেন না যে এই জঙ্গলেই লুকিয়ে আছে বাংলার শেষ নবাবের সেই হীরের হাঁড়ি? গুপ্তধন, হীরের হাড়ি? কি বলছিস এই সব ছোকরা? তুই কি আমাদের সাথে মশকরা করছিস? যদি মিথ্যে হয় তবে তোর কলজে আমি ছিঁড়ে নেব। মিথ্যে বলে কি আমার নিজের প্রাণটা হারাবো সর্দার? আমি এক প্রাচীন তান্ত্রিকের কাছে গোপন নকশা দেখেছি। এই জঙ্গলের শ্মশানকালী মন্দিরের উত্তর দিকে পাথুরে জমির নিচে মস্ত বড় এক গুপ্তধন পোতা আছে। কিন্তু জায়গাটা চেনার এক গোপন উপায় আছে, যা কেবল আমিই জানি। আপনারা সাহায্য করলে আমি আপনাদের ভাগ দেব।
আধা আধি ভাগ। রাজি? ডাকাতরা আজন্ম লোভী। বিনা পরিশ্রমে সম্পদ পাওয়ার সুযোগ তারা কিছুতেই হাতছাড়া করতে চায় না। কালুখা ভাবল, এই ছোকরাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে গুপ্তধন পাওয়ার পর ওকে শেষ করে দিলে সব ধন তাদেরই হবে। ঠিক আছে, আমরা তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু সাবধান, যদি আমাদের ধোঁকা দিস তবে তোকে জ্যান্ত কবর দেব। এখন বল কি করতে হবে? সর্দার, গুপ্তধনটা যেখানে পোঁতা আছে তার ঠিক ওপরে এক অদ্ভুত অলৌকিক নীল রঙের ফুল ফোটে। সেই ফুলটা যদি পাওয়া যায় তবেই বোঝা যাবে আসল জায়গাটা কোথায়। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই ফুলটা নীল আলোয় জ্বলজ্বল করবে। আপনারা সবাই মিলে ওই নীল ফুলটা খুঁজুন, ওটাই গুপ্তধনের চাবিকাঠি। এবার বচুপালির পরিকল্পনা মতো খেলা শুরু হলো। ডাকাতরা তাদের কাজ অর্থাৎ ডাকাতি আর মানুষ মারা ছেড়ে দিয়ে পাগলের মতো ঝোপঝাড়ের নিচে নীল ফুল খুঁজতে লাগলো। বচুপাল আরাম করে বসে তাদের নির্দেশ দিতে লাগলো। আরে ওই যে উত্তর দিকে দেখুন সর্দার, পাথরের খাঁজে মনে হয় কিছু একটা নীল আলো দিচ্ছে। জলদি যান, দেরি করলে কিন্তু আলো নিভে যেতে পারে, আর তাহলেই গুপ্তধন হাতছাড়া। সর্দার, সর্দার, আমি পেয়েছি। এই যে দেখুন, একটা বড় পাথরের খাঁজে উজ্জ্বল নীল রঙের আশ্চর্য ফুল। কি সুন্দরের আলো! ডাকাতরা মনে করল তারা তাদের স্বপ্নের দুয়ারে পৌঁছে গেছে। কালুখা এবং তার দল ফুলটিকে ঘিরে দাঁড়ালো। বচুপাল খুব সতর্কতার সাথে এবং ভক্তি ভরে সেই ঔষধি ফুলটি গাছ থেকে ছিঁড়ে নিল। হ্যাঁ সর্দার, এটাই সেই স্বর্গীয় চিহ্ন, এটাই সেই নীল ফুল। এবার এই ফুলের ঠিক 3 হাত নিচেই আছে সেই নবাবের হীরের হাঁড়ি। আপনারা জলদি করে এই পাথুরে মাটিটা খুঁড়তে শুরু করুন, একদম গভীর করে খুঁড়বেন। সোনা রূপো সব মোহর অনেক নিচে রাখা আছে। ডাকাতরা সোনা পাওয়ার নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তারা তাদের হাতের অস্ত্র ফেলে দিয়ে নখ আর ছোট ছোট কাঠি দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। সোনা পাওয়ার লোভী তারা একে অপরের ওপর দিয়ে গর্তে নামতে শুরু করলো। বচুপাল এই সুযোগই আস্তে আস্তে পা টিপে টিপে পিছু হটতে শুরু করলো। কিরে বচু, অনেকক্ষণ খুঁড়লাম, মাটি তো বেরিয়েই আসছে, কই সোনা দানা তো কিছু বেরোচ্ছে না। তুই আমাদের বোকা বানাচ্ছিস না তো? আর একটু সর্দার, আর একটু ধৈর্য ধরুন, সোনা তো হাতের কাছেই। আমি ওদিক থেকে একটা বড় গাছের ডাল নিয়ে আসছি বড় পাথরটা উপড়ানোর জন্য। আপনারা এক মুহূর্ত থামবেন না, সোনা পাওয়ার একদম কাছাকাছি আছেন। বচুপাল আসলে জানত যে ওই পাথুরে জমির ঠিক নিচেই এক বিশাল বুনো মৌমাছির ভূগর্ভস্থ চাক আছে। ডাকাতরা যখন গর্ত খুঁড়তে খুঁড়তে সেই চাকে প্রচণ্ড আঘাত করল, অমনি যেন নরক ভেঙে পড়ল তাদের ওপরে। ওরে বাপরে, সোনা কোথায়? এ তো দেখছি শয়ে শয়ে কালো জম বেরিয়ে আসছে, কামড়ে দিল রে। পালা, সবাই পালা! ওরে ওই বচু ছোকরা আমাদের শেষ করে দিল। এ তো সাপের চেয়েও বিষাক্ত মৌমাছি। বচুপাল ঝড়ের গতিতে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। রহমতের হাতে সময় নেই। সে যখন রহমতের বাড়িতে পৌঁছালো তখন পুরো বাড়ি নিস্তব্ধ। কবিরাজ মশাই হতাশ মুখে বসে আছেন। বচুপাল হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, এই নিন সেই নীল মরণ বাচন ফুল, তাড়াতাড়ি করুন, রহমতের অবস্থা খুব খারাপ। তুমি সত্যি নিয়ে এলে বচু? এই অসম্ভবকে তুমি সম্ভব করলে কিভাবে? তুমি না থাকলে আজ রহমতকে আমরা চিরতরে হারাতাম। কবিরাজ মশাই দ্রুত সেই নীল ফুলের রস বের করে রহমতের মুখে কয়েক ফোঁটা দিলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল রহমতের শরীর থেকে কালচে রং দূর হচ্ছে। অলৌকিকভাবে সে গভীর ঘুম থেকে জেগে ওঠার মতো চোখ মেলে তাকাল। রহমতের পরিবার বচুপালকে কৃতজ্ঞতা জানাতে লাগল। বচুদা, আমি কি বেঁচে আছি? আমি দেখছিলাম আমি যেন এক অন্ধকারে তলিয়ে যাচ্ছি। তুমি আমাদের মধ্যে আছো রহমত। মরতে চাইলে কি আর যমরাজ তোমাকে নিয়ে যেতে পারে? গণেশপুরের মানুষের ভালোবাসা তোমাকে ফিরিয়ে এনেছে। রহমতের প্রাণ তো ফিরলই, সাথে বচু আজ গ্রামের বড় এক আপদ ডাকাত দলকেও উচিত শিক্ষা দিয়ে এসেছে। ওরা আর কোনোদিন এই তল্লাটে পা রাখার সাহস পাবে না। অনেকদিন আগের কথা, গণেশপুর গ্রামে এক পরিশ্রমী কাঠুরিয়া বাস করত। তার নাম ছিল শিবু। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। একদিন সকালবেলা শিবু ঘুম থেকে উঠে হাতে কুড়াল নিয়ে বাসা দিয়ে বের হয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর, উফ, আজ যা গরম পড়েছে, যাই একটু বসে বিশ্রাম নেই। এই বলে সে একটি বড় গাছের নিচে বসে পড়ল আর বসে বসে গান গাইতে শুরু করলো। ও নদীর জল বয়ে চল দূর দেশে,
আমার দুঃখ ভাসিয়ে দে তোর স্রোতে ভেসে, বনের পাখি গান শোনাও মোর কানে, কষ্টের জীবন সুখ খুঁজে পায় গানে গানে, গানে গানে। গান গাইতে গাইতে হঠাৎ শিবুর চোখ পড়ল গাছের নিচে পড়ে থাকা একটি পাখির ওপর। পাখিটি যেন আহত হয়ে অসহায়ের মতো মাটিতে পড়েছিল। শিবু দ্রুত পাখিটির কাছে গিয়ে দাঁড়ালো এবং মমতা ভরা কণ্ঠে বলল, ইস, কি সুন্দর একটা পাখি, কিন্তু তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। না গো দাদা, তেমন কিছু হয়নি, যে গরম পড়েছে তাই একটু মাথা চক্কর দিয়ে পড়ে গিয়েছি। এ কি দেখছি আমি? কি, তুমি কথা বলতে পারো? ভয় পেও না, আমি শুধু সাধারণ কোনো পাখি নই গো দাদা, আমি হলাম গোগা মণ্ডলের আশ্চর্য জাদুর পাখি। কি বলছো তুমি এসব? আমি কখনো দেখিনি যে পাখিও কথা বলতে পারে। তুমি ব্যথা পাওনি তো? না না, আমার তেমন কিছুই হয়নি। তুমি আমার একটু উপকার করো দাদা। হ্যাঁ, বলো, কি উপকার করব? আমাকে একটু সাহায্য করো দাদা, আমি অনেক দূর থেকে উড়ে এসেছি, খুব ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু পানি দাও। এ কথা শুনে শিবু সাথে সাথে নদীর ধারে চলে গেল। সেখানে একটি বাটিতে পানি ভরে এনে পাখিটির মাথায় ছিটিয়ে দিল। আর তখনই পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ডানা মেলে উড়তে শুরু করলো। এই দৃশ্য দেখে শিবু খুব খুশি হলো। দাদা, তুমি আজ আমার অনেক উপকার করলে, তোমার এই দয়ার প্রতিদান আমি অবশ্যই দেব। তুমি আজকের মতো ভালো থেকো বন্ধু। এই কথা বলে পাখিটি ডানা মেলে আকাশে উড়ে চলে গেল। শিবু কিছুক্ষণ অবাক হয়ে পাখিটির দিকে তাকিয়ে রইল। তারপর আর কিছু না বলে নিজের কুড়ালটি হাতে নিয়ে জঙ্গলের গাছ কাটতে শুরু করলো। শিবু মাথায় করে কিছু শুকনো কাঠ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সারাদিনের পরিশ্রমে সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই পিছন থেকে একজন ডাক দিয়ে উঠল। কিরে শিবু, এত তাড়াতাড়ি বাড়ি ফিরছিস নাকি? শিবু কিছুটা অবাক হয়ে পেছনে তাকালো, আর তাকাতেই দেখলো কয়েকজন ডাকাত তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাদের হাতে চাকু। এ দেখে শিবু ভয়ে দাঁড়িয়ে গেল আর বলল, কে গো দাদা তোমরা? হা 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 হা। শোন, তোর কাছে যা কিছু আছে আমাকে দে, না হয় তোর জীবন শেষ করে ফেলবো। ডাকাতের কথা শুনে শিবুর বুক কেঁপে উঠল। চারদিকে ঘন জঙ্গল, সাহায্য করার মতো কেউ নেই। ঠিক তখনই গাছের ডালে বসে থাকা রহস্যময় পাখিটি সব দেখল। শিবু যে বড় বিপদে পড়েছে তা বুঝতে পেরে সে আর দেরি করল না। দ্রুত ডানা মেলে উড়ে গেল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ গোগা মণ্ডলের কাছে। গোগা, গোগা, বড় বিপদ হয়েছে। কি হয়েছে বাকি? তুমি এত ভয় পেয়েছো কেন? জঙ্গলের ভেতরে কয়েকজন ডাকাত শিবুকে ঘিরে ধরেছে, তারা তার সবকিছু ছিনিয়ে নিতে চায়। কি বলছো? তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না, চলো এখনই শিবুকে উদ্ধার করতে হবে। গোগা মণ্ডল সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে রওনা দিল। এদিকে ডাকাতরা শিবুর কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শিবু ভয়ে কাঁপছে, কিন্তু তার মনে এখনো আশা আছে যে কেউ না কেউ তাকে বাঁচাতে আসবে। কিরে শিবু, তাড়াতাড়ি যা আছে সব বের করে দে, বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না। দাদা, আমি গরিব কাঠুরিয়া, আমার কাছে তেমন কিছু নেই, আমাকে ছেড়ে দিন। চুপ, আমাদের সঙ্গে মিথ্যা কথা বলবি না, যা আছে সব দিয়ে দে। তখনই সেখানে হাজির হলো গোগা মণ্ডল আর দুজন গ্রামবাসী। এ কি, এত লোক এখানে এলো কি করে? আজ তোদের রক্ষা নেই, আমাদের হাত দিয়ে তোদের আজ কেউ বাঁচাতে পারবে না, কেউ না। পালাও, সবাই পালাও, নইলে আজ ধরা পড়ে যাব। এই বলে ডাকাতরা জঙ্গলের গভীরে দৌড়ে পালালো, কিন্তু গোগা মণ্ডল এত সহজে তাদের ছেড়ে দেওয়ার মানুষ ছিল না। দাদা, আজ তুমি না এলে আমার জীবনটা শেষ হয়ে যেত। অনেক ধন্যবাদ দাদা। আরে তুমি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ?
আমাকে ধন্যবাদ না দিয়ে তোমাকে যে বাঁচিয়েছে তাকে ধন্যবাদ দাও। আমাকে বাঁচিয়েছে? কে আমাকে বাঁচিয়েছে? গোগা দাদা? সেই রহস্যময় পাখিটা, সে না এলে আমি তো জানতেই পারতাম না যে তুমি বিপদে পড়েছো। কি? সেই পাখিটা? তাহলে সেই আমার প্রাণ বাঁচিয়েছে? এই কথা বলে শিবু আর গোগা মণ্ডল দুজনে শিবুর বাসায় গিয়ে বসে পড়ল। তখনই সেখানে এসে হাজির হলো সেই রহস্যময় পাখিটি। শিবু, তুমি এখন নিরাপদ। তোমাকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। পাখি ভাই, আমি তোমার এই উপকার কোনোদিন ভুলবো না। তুমি না থাকলে আজ আমার যে কি হতো কে জানে। সত্যিকারের বন্ধু বিপদের সময়ই পাশে থাকে। আমি শুধু আমার কর্তব্য করেছি। শিবু, তোমার সততার পরিশ্রমের কারণেই পাখিটি তোমাকে সাহায্য করেছে। আজ আমি বুঝতে পারলাম ভালো কাজ কখনো বিফলে যায় না। ঠিকই বলেছ শিবু, ভালো কাজের ফল সব সময়ই ভালোই হয়। ওই যে তুমি সেদিন আমার মাটিতে পড়ে থাকা পাখিটিকে বাঁচিয়েছিলে, দেখো, সেই পাখিটি তোমার বিপদের সময় তোমাকে বাঁচালো। এভাবেই ভালো কাজ একদিন না একদিন আমাদের কাছেই ফিরে আসে। গোগা, তুমি তাকে এমন কিছু দাও যেন সে এই উপকারের কথা সারা জীবন মনে রাখে এবং তার পরিশ্রমের ফল আরো ভালোভাবে কিছু পায়। আমার প্রিয় পাখি, তুমি একদম ঠিক কথা বলেছ। শিবু, তোমার সততা দয়ার পুরস্কার হিসেবে আমি তোমাকে এই জাদুকরি কুঠার দিচ্ছি। এই কুঠার দিয়ে কাজ করলে তোমার পরিশ্রম কম হবে আর জীবনে কখনো অভাব থাকবে না। তবে মনে রেখো, এই জাদু শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করা যাবে। যদি কখনো লোভ বা অন্যায়ের পথে যাও, তাহলে সমস্ত শক্তি কিন্তু হারিয়ে যাবে। শিবু গোগার দেওয়া জাদুর কুঠার নিয়ে বন জঙ্গলে কাঠ কাটতে শুরু করলো। তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলে দিন দিন তার জীবনের উন্নতি হতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করলো। যে শিবু একসময় ছিল দরিদ্র কাঠুরিয়া, সে এখন একজন সচ্ছল ও সম্মানিত মানুষ। তার জীবন সাফল্য ও সুখে ভরে উঠল। শিবুর এই পরিবর্তন দেখে পাশের গ্রামের দীপু তার সহ্য করতে পারল না। শিবুর এত দ্রুত উন্নতি দেখে তার মনে হিংসা জন্ম নিল। একদিন সে নিজেই বলতে শুরু করলো, আমাকে জানতেই হবে শিবুর এত উন্নতির রহস্য কি, সেটা আমাকে জানতেই হবে। একদিন সূর্য ওঠার পরপরই দীপু শিবুর বাড়ির উঠানে এসে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে সে অবাক হয়ে গেল। সুন্দর পাকা বাড়ি। আজ এই বেটার খবর আছে, এত উন্নতি করলো কিভাবে, সেটা আজ আমি জেনেই ছাড়বো। আপনারা সঙ্গে থাকুন আর পরের অংশে দেখুন দীপু কি জানতে পারবে শিবুর উন্নতির আসল রহস্য।